সময় ঠিক বিকেল ৫টা ৫৫ মিনিট। নিতিন মজুমদারের এই সময় নিয়মিত খদ্দেরের বাইকটা এসে থামল তার স্টলের ছাউনির নিচে। স্টলে আপাতত খদ্দের বলতে দুজন আছে, তাদের উপেক্ষা করে নিতিন সদ্য আসা আগন্তুকের দিকে তাকিয়ে নির্মল হেসে বলল, কী অবস্থা বাবা? ইরফান হেলমেট সরিয়ে বাইকে মিররে নিজের মুখটা দেখে, চুল ঠিক করে ইস্তফায় হেঁটে এসে বসল। একটা চওড়া হাসি হেসে বলল, এই তো মামা। ইরফানের হাতে চা ধরিয়ে দিয়ে নিতিন অন্যান্য কাস্টমার নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। ইরফান একটা সিগারেট ধরিয়ে চায়ে চুমুক বসিয়ে দৃষ্টি রাখে ছায়ানটের গেটে। রোজকার মতো আজ পূর্ণমীর মনটা ভীষণ উৎফুল্ল। সবাইকে টপকে স্যারের প্রশংসা কুড়িয়েছে বলে। এই একটা ব্যাপার পূর্ণমী খুব বাচ্চামো করে। তার কাছে একটা সুখবর জগৎ হলো তার গান। হাসতে হাসতে তার ব্যাটসম্যানদের সাথে বেরোয় পূর্ণমী। মিস জেনি এক হাতে ধরে রেখেছেন পূর্ণমীর গানের ক্লাসে। ব্যাটসম্যানরা বিভিন্ন বয়সী, ৮ থেকে ৪৮, অনেক স্টুডেন্ট ছায়ানটে। ওরা আজ সবাই ফুচকা খাবে বলে এত আনন্দ করছে। ছায়ানটের গেটের সামনে একটা ফুচকা ভ্যান দাঁড়িয়ে আছে। হাসাহাসি বন্যা বয়ে যাচ্ছে যেন। পূর্ণমী তার থেকে সিনিয়র ব্যাটসম্যানের মিনতি আন্টি গায়ে আশ্রে পড়ে হাসতে হাসতে চায়ে চুমুক না দিয়ে এক দৃষ্টি পূর্ণমীকে দেখছে ইরফান। এতটাই দূর থেকে পূর্ণমী মিহি কণ্ঠে খিলখিল হাসি তার কানে এসে বাজছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে আছে। না সিগারেট ফুঁকছে, না খাচ্ছে চা। সিগারেটটা পুড়তে পুড়তে তার হাত ছ্যাঁকা লেগে যেতে তার হুঁশ ফেরে। হাত থেকে ওটা দূরত্ব ফেলে সিগারেটটাকে একটা গালি দেয় সে। নিতিন মজুমদার কাস্টমার সামলে ইরফানকে দেখে। তিনি কদিনে অনেকটা বুঝেছে ছেলেটির সাথে তার বড় ভাব। যথেষ্ট মার্জিত আর সভ্য একটা ছেলে। হঠাৎ করে নিতিন আজ বলেন, বড় ভালো মেয়েটি, ভারী লক্ষ্মী, ভারী গুণী। ইরফান পূর্ণমী থেকে দৃষ্টি সরিয়ে নিতিনের দিকে তাকায়। নিতিন নতুন এক কাপ চা বানাতে বলতে থাকে, আমি তো জানতাম না ও আমার মেয়ে দুর্গার সাথে গান শেখে ওই একাডেমিতে। দুর্গা থেকে জেনেছি মেয়েটি খুব ভালো গান করে। ওকে নিয়ে ছায়ানট একাডেমির টিচাররা আলাদা ভাবনা। তবে জানো মেয়েটি কত কষ্ট? একে তো অন্ধ। তারপরে কিছু মাস আগে নাকি একটা পাজি জানোয়ার বড়লোকের বেহাইয়া বেপরা ছেলে ওকে তুলে নিয়ে গিয়েছিল। এক রাত মেয়েটিকে আটকে রেখে নির্যাতন করে ছেড়ে দিয়েছে। ইরফানের মুখটা আকস্মাৎ পাংশুবর্ণ হয়ে যায়। গম্ভীর শ্যামবর্ণের মুখে ঘামের ফোঁটা জড়ো হচ্ছে। নীতিশ বলতে থাকে, আর ওর পরিবারকে কেস তুলতে বাধ্য করেছে ছেলের পরিবার। মেয়েটা ১ মাসের কথা বলতে পারেনি ঠিক মতো। তারপরেই একাডেমির সব টিচার আর ব্যাটসম্যানরা মিলে ধীরে ধীরে ওকে স্বাভাবিক করেছে, হাসিয়েছে। এই সব কিছু দুর্গা থেকে শুনলাম সেই দিন। ইরফান নিতিনের কথা চুপচাপ শুনে তাকায় পূর্ণমীর দিকে। সাদা রঙের কুর্তি পায়জামা পরনে আছে। একটার পর একটা ফুচকা মুখে পড়ছে, খাচ্ছে আর চেঁচিয়ে বলছে, মামা আরও ঝাল দিন, আরও ঝাল। ইরফান দেখতে থাকে তরুণী চঞ্চলতা। মিস জেনি ধমক শুনছে না, বাচ্চাদের মতো বায়না করে বলছে, আরও খাবো আমি। ওই আদুরে মুখ, আদুরে আচরণ। পূর্ণিমা আজ ভিন্ন রূপে ইরফানের চোখে। ইরফান খেয়ে হারিয়ে ফেলল নিজে। হঠাৎ কল্পনা দেখল পূর্ণমীকে সে বারণ করছে। পূর্ণমী তার কাছে আহ্লাদ করে বলছে, আরও খাবো আমি। আচমকা অস্থির হয়ে ওঠে ইরফানের মন। নিজের কল্পনা দেখে নিজেই অবাক। এইসব কি সাতা ভাবছে সে। তার মাথাটা পুরোপুরি দৃষ্টি তীক্ষ্ণ হয়ে ইরফান মন দিয়ে পূর্ণমীর কর্মকাণ্ড গপাগপ গিলেই যাচ্ছে ফুসকা। আচমকা নীতিশের কণ্ঠস্বর তার দিকে তাকায় আবারও। নীতিশ কণ্ঠে ভীষণ আফসোস মেখে বলতে থাকে, এত বড় সর্বনাশের কোনো মানে হয় বলো? অমানুষ ভরে গিয়েছে দেশটা বাবা, বুঝলে? এখন কি হবে মেয়েটার? একেই তো অন্ধ, তার উপরে এত বড় কেলেঙ্কারি। কেউ গ্রহণ করবে এই মেয়েটাকে? কেউ না। এই সব অমানুষ ফাঁসিতে ঝোলানো উচিত। ইরফান এখনও নিরুত্তর। নিতিনের আরও কিছুক্ষণ আনমনে বকবক করে চুপ হয়ে যায়। পূর্ণমীরা চলে যাওয়ার ছায়ানটের সামনে থেকে চায়ে বিল মিটে দিয়ে ইরফান উঠে দাঁড়ায় ধীরে ধীরে। সময় বিকাল ৫টা ৩৮ মিনিট। ছায়ানটের প্রতিষ্ঠাতা ওরফে প্রধান
ওস্তাদ নিখিলেশ বড়ুয়া নিজে রিক্লাইন চেয়ারে হেলান দিয়ে ঝিমুচ্ছিলেন। রোজ সকাল বিকাল দুটো ব্যাচ তিনি তামিল দেন, বাকি ব্যাচগুলো তার মেয়ে সামলান। এই একাডেমিতে মোট 5টা ব্যাচ গান শিখে যায়। দিনের শেষ ব্যাচ হচ্ছে পৌনমীদের ব্যাচ। এখন নিখিলেশের বড়ুয়া একটু বিশ্রামের সময়, তারপর একাডেমিতে তালা লাগিয়ে সে বাড়ি যাবে ভারী স্বাস্থ্যে। 68 বছর বয়সী নিখিলেশের বড়ুয়া ইদানিং বেশ ক্লান্ত থাকে। দরজা নক করে ক্লাসে ঢোকে তার মেয়ে সন্দীপ্তা। নিখিলেশ বড়ুয়া চোখ বুজিয়ে বলে, একটু চা দিয়ে যা তো মা, খেয়ে বেরোবো। একজন তোমার সাথে দেখা করতে এসেছে বাবা। মেয়ের কথায় নিখিলেশ বড়ুয়া চোখ মেলে তাকায়, দৃষ্টি দেয় দরজার দিকে। ঘরের কাছে দাঁড়িয়ে আছে ইরফান মির্জা। নিখিলেশ বড়ুয়াকে সবিনয় সালাম দিয়ে ক্লাসরুমে ঢুকলো। নিখিলেশ বড়ুয়া সালামের জবাব দিয়ে অবাক হয়ে তাকিয়ে রয় ইরফানের দিকে। ইরফান ঝরছে আছে আন্তরিক হাসিতে। ভদ্রর মতো দাঁড়িয়ে নিচু স্বরে বলল, কেমন আছেন ওস্তাদজি? বিস্ময় কাটে না নিখিলেশের। অস্ফুট বলে উঠে, বসো। ইরফান নিখিলেশের সামনে একটা চেয়ার টেনে বসে আবারও বলে, চিনতে পারেননি আমাকে? নিখিলেশ চিনতে পেরেছে বই কি, খুব ভালো করে চিনতে পেরেছে। চেহারা ছাটকার যতই সুপুরুষ হোক না কেন, গোটা মুখে রয়ে গেছে সেই ষষ্ঠ শ্রেণীর বালকের ছাট। নিখিলেশ বড়ুয়া কিছু সময় দেখে ফিরে যায় অতীতে। মনে পড়ে যায় সেদিকে সাবেক সাংসদ ইয়াসা মির্জার স্ত্রী 6 বছরের একটা শিশু ছেলে হাত ধরে তার বাড়িতে গিয়েছিল। তখন নিখিলেশের এই ছায়ানট একাডেমি ছিল না। সে তার টিনসেট ঘরের সামনে একটা ছোট রুম বানিয়ে বাচ্চাদের গান শেখাতেন। সেই শিশুটি ছিল ইরফান মির্জা। তার কাছে একটানা ক্লাস 6 পর্যন্ত গানের তামিল দিয়েছে। গাইতো ছেলেটা বড্ড ভালো, তবে আচরণ ছিল অতি চঞ্চল, দুষ্ট ছিল ভীষণ, আর ছিল রকচাটা। তার একাডেমিতে এক স্টুডেন্ট একদিন ইরফানের এক বোনের ভারী স্বাস্থ্য নিয়ে মজা করেছিল। সেই ঘটনার সূত্র ধরে একাডেমির দুটো ছেলেকে মেরে বাড়িতে গিয়েছিল। অনেক ঝামেলা করে গান শেখানো বাদ দিয়ে দিয়েছিল। নিখিলেশ বড়ুয়া শত চেষ্টা করে আর গান শেখাতে আসতে পারেনি। দিন দিন প্রচণ্ড জেদি হয়ে গিয়েছিল ছেলেটা। আজ এতগুলো বছর পরেই ছেলেটাকে চিনতে নিখিলেশের মোটেও অসুবিধা হয়নি। ইরফান আবারও হেসে বলল, চিনতে পারেননি আমাকে? মাথা ঝাঁকায় নিখিলেশ, মুখে বলল, চিনতে পেরেছি। তোমার না চেনার কোনো ব্যাপার না। তোমার বড় ভাই আর তুমি বহু তোমাদের দাদা ইনসা মির্জা ইয়াং বয়সে চেহারা আদল পেয়েছ। কেমন আছো তুমি? বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে? কি অবস্থা বলো? হঠাৎ এখানে? বেশ অবাক হলাম। ইরফান সামান্য হেসে বলল, আমি গান শিখতে চাচ্ছি আবারও। গান? আর তুমি? নিখিলেশের আরও অবাক হয় ভীষণ। ইরফান মাথা ঝাঁকায়। নিখিলেশে বললে, এত বছর পর হঠাৎ করে ইচ্ছে? শখ হলো হঠাৎ, অবসরে শিখব। নিচু গলায় জবাব ইরফানের। শখ? ইরফান নিশ্চুপ। নিখিলেশ ওকে কিছুক্ষণ দেখে বলে, বেশ শান্ত লাগছে দেখে। কি করা হয় এখন? পড়াশোনা? মাস্টার্স এক্সাম দেব সামনে। আপাতত বাড়ির ব্যবসা দেখছি, ওখানে জব করি। ও দারুণ তো। গান শিখতে চাও? জি জি। চর্চা আছে? ওভাবে নেই। বেশ। হারমোনিয়াম ভুলে গিয়েছ? সব কিছুতে মাঝে সাঝে হাত লাগানো ইচ্ছে হলে। নিখিলেশ বড়ুয়া কিছুক্ষণ ভাবলেন। ইরফান বলল, আপনার বিকালের ব্যাচ ভর্তি হতে চাচ্ছি। প্রসিডিউর কি? তুমি আগামীকাল সকালে এসো। আমার মেয়ে সন্দীপ্তা তোমার ভর্তি নেবে। আগস্টের শুরু। গরম তুলনামূলকভাবে বেড়েছে। শহরের জীবন দুর্বিষহ। এই গরমে বড্ড হাঁসফাঁস লাগছে প্রেরণার। ইদানিং মন মেজাজ দীর্ঘ সময় ঠিক থাকে না। এই গরমে মাথায় ঘিলেও টকবক করে ফুটতে থাকে সর্বদা। আজ ভীষণ শরীর খারাপ প্রেরণার। এতটাই খারাপ যে ক্যাটারিং সার্ভিসের অফিস থেকে একা ফিরতে পারেনি। ম্যানেজার সাব্বির পৌঁছে দিয়ে গিয়েছে। প্রথম একটা ইন্টারভিউ দিয়ে তখন সবেমাত্র ফিরেছে। একটা গেমিং সফটওয়্যারের কোম্পানি, বেতন প্রায় 1.5 লাখ টাকা। যদিও ফিনান্সিয়াল করে যথেষ্ট উপার্জন করে প্রীতম, তবু শ্বশুরের কাছে চাকরিবিহীন। সে তো বেকার। নিজে বেকারিত্ব ট্যাগটা মোছাতে চাকরির জেদ ঢুকেছে মনে। আজকে ইন্টারভিউ ভালো হয়েছে, প্রীতম আশাবাদী।
আপুর এই হাল দেখে আঁতকে ওঠে প্রীতম। ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর কিছু টেস্ট দিয়েছে, হিমোগ্লোবিন কম। বাড়িতে এনে ভীষণ রাগারাগি করছে বোনকে। প্রীতম খাওয়া দাওয়া নিয়ে বড্ড উদাসীন। প্রেরণা তাই। বিকেলে দেশের বাড়ি থেকে মনিবা এসেছে, একই কাজ করলেন। ভীষণ বকলেন প্রেরণাকে। তার চেঁচামেচি নিয়ে ঠেকল প্রেরণার বিয়েতে। কেন বিয়ে করছে না প্রেরণা? কেন জেদ ধরে আছে? এই যুবতী বয়সে আর কত একা থাকবে? দিন দিন নিজেকে নিয়ে ভাবছে না প্রেরণা? প্রেরণার রুগ্ন কণ্ঠে বিরক্ত মিশিয়ে ফুপিকে বলো, থামবে তুমি? এসব কি শুরু করেছ? রুবিনা ঘর থেকে বেরিয়ে যায়, তবে থামলো না। ওপাশে গিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, ঠান্ডা মাথা ভেবে দেখো প্রেরণা, এত জেদ নিয়ে থাকিস না। যাতে যেন নিজের এমন ত্যাগ দিচ্ছিস, দিন শেষে কেউ তোর থাকবে না মা। এই যে প্রীতম, পূর্ণমী শুদ্ধ, এরা সবসময় তোর থাকবে না। তখন আফসোস করবি। প্রীতম, পূর্ণমী, ইনায়া প্রীতমের ঘরে। তারা মনিবার কথা চুপচাপ শুনছিল। মনিবা গিয়ে ওদের তিনজনের সামনে বসে জ্ঞান দেওয়ার মতো করে বলতে লাগলো, তোরা কি করিস? কেন ওকে বোঝাস না? ধীরে সুস্থে ঠান্ডা মাথা বোঝায়। সাদাত আমার ভাসুরের ছেলে, কথা তো জানিস। বউটা মরেছে আজ কয়েক বছর হয়েছে। ওর একটা মেয়ে একটা ডাক্তারিতে চান্স পেয়েছে 1 বছর। এখন সাদাত নিরিবিলি মানুষ, বয়স মাত্র 41। তোরা তো জানিস কত ভালো মানুষ সাদাত। মনে মনে কে খুব সম্মান করে, পছন্দ করে। শুদ্ধই সাদাতের কাছে ভালো থাকবে। টাকা পয়সার কমতি আছে সাদাতের, তার উপরে যে উপজেলা চেয়ারম্যান, কোনো দিক থেকে ফেলনা নয়। আর প্রেরণা এখনও মুখটা কত সুন্দর। ও কি বুড়ি হয়ে গিয়েছে? ওকে দেখে মনে হয় বাচ্চা আছে। জীবনে গুরুত্বপূর্ণ বয়সটা এখন। একজন সঙ্গীত দরকার হবে রে। তোরা কি বুঝিস এসব? ইনায়া আমতা আমতা বলল, কিন্তু ফুপি, এটা তো আপুর লাইফ, আমরা ছোট হয়ে কি করে বোঝাবো? পৌর্ণমী ভাবির সাথে তাল মিলে বলো, ঠিক তাই। আপু তো শুনলে আমাদের চর মারবে। প্রীতম চোখ মুখ কঠিন করে ঠান্ডা মাথায় এতক্ষণ ফুপির কথা শুনছিল। আকস্মাৎ বলে উঠলে, তোমাদের কারো কিছু বলতে হবে না আপুকে। বিয়ের সাইডা নিয়ে আমি এগোবো। এবার একটা বিহিত করতেই হবে। ভাইয়ের ওপর তার খেপল না প্রেরণা, শুধু শুনে যাচ্ছে ভাইয়ের কথা। প্রীতম অসহায়ের মতো মুখ করে বোনকে বোঝাতে থাকে, ফুপি তো কিছু ভুল বলেনি আপু। আমরা পারি তোমার খেয়াল রাখতে। ঘরের দরজা বন্ধ করে তুমি যখন নিশ্চুপ কাঁদো, আমরা বা শুদ্ধ আমাদের এলাও করো। তুমি তোমার কাছে কিছু বুঝি না আমি ঘাস মুখে দিয়ে চলি। প্রেরণা চুপচাপ ভাইয়ের দিকে খানিকটা সময় প্রসঙ্গ পাল্টে বলে, আমি বোঝাবুঝি হয়ে যাব তোদের বলে হাসল মেলান। প্রীতম রেগেমেগে বলো, একদম কম ঘোরাবে না। তুমি আমার কথা শোনো। আচ্ছা সাদাত ভাইয়ের সাথে একবার কথা বলো তো, দেখতে পারো। ইয়ানা পৌর্ণমীর মুখে শুকনো করে প্রেরণা ঘরে বাইরে দাঁড়িয়ে ভাই বোনে কথাবার্তা শুনছি। এখন একটা বড় সড়ো সুনামি বয়ে যাবে এখানে, সেটা নিশ্চিত। কিন্তু তাদের ধারণা মিথ্যে করে দিয়ে প্রেরণা চুপ থাকে। আসলে তার মাথা ব্যথা করছিল, তর্ক করতে ইচ্ছে করছে না। প্রীতম আরও কিছুক্ষণ চেঁচামেচি করে শেষটা বলে, শুদ্ধকে আমার সবাই মিলে দেখব। তোমাকে দেখার আদৌ আমাদের পক্ষে সম্ভব? একটা নিজের মানুষ তো লাগে আপু। নিশ্চুপ প্রেরণা ও নির্লিপ্ততা দেখে চূড়ান্ত বিরক্ত হয়ে প্রীতম হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে। নিজের ঘরে গিয়ে বিছানায় বসে থাকে, চোখ মুখ কঠিন করে। ইনুজার স্বামীর কাছে প্রীতমের গলার টাই খুলতে খুলতে বলো, আচ্ছা এখন বাদ দাও, ধীরে সুস্থে বুঝিও আপুকে। এত জোর করছো কেন? কারণ আমি আপুকে সুখ দেখতে চাই। এই লাইফটা আপু ডিজার্ভ করে না ইনু, একদম করে না। কথাগুলো চেয়ে চেয়ে বলছে প্রীতম। নিজের ঘরে বসে প্রেরণা সেসব কথা শুনতে থাকে, মাথা নিচু করে। বিকেল 5:10। আজ নিখিলেশ বড়ুয়া এখন অবধি চুপচাপ বসে আছেন। ঝিরঝিরে বৃষ্টি দেখে আজ স্টুডেন্ট খুব কম। পৌর্ণমী ও আরও 3 জন মেয়ে, 1 জন মহিলা এবং 2 জন ছেলে রয়েছে। নিখিলেশ বড়ুয়াকে দেরি করতে দেখে পৌর্ণমী বলল, আজ তামিল নিবেন না স্যার? ঘড়ি দেখল। নিখিলেশ বলল, আজ তোমাদের সাথে আরেকজন স্টুডেন্ট যুক্ত হবে এখানে। অবাক হয়ে সবাই অপেক্ষা করতে থাকলো। নতুন স্টুডেন্ট?
আজ ইরফানের প্রথম দিন ছায়ানটে। 4টা অফিস শেষ করে 10 মিনিটে পৌঁছে সে। বাইকের গতি বাড়িয়ে ছন্ন ছাড়া উগ্র চঞ্চল প্রকৃতির ছেলেটা তার স্বভাব মতো একটা বেপরোয়া কাজ করে ফেলেছে, যার পরিণতি বহু রকম হতে পারে সে জানে। তবে তার মন মাঝে যে কৌতূহল, যে অস্থিরতা সৃষ্টি হয়েছে, সেটা ছিল নিরুপায়। শুরু করেছে তার খামখেয়ালি জীবনে আরেকটা খামখেয়ালির অধ্যায়। ফলাফল যাই হোক, পিছু হটার পাত্র নয় সে। ইরফানকে দেখতে পেয়ে নিখিলেশ বড়ুয়া সবার সাথে পরিচয় করে দিতে লাগলেন ইরফানকে। ইরফান শান্ত চোখে দুটো তখন খুঁজছিল পুনমীকে। পুনমী তখনও টের পায়নি ইরফান মির্জার কথা। ক্লাসের রুমে একেবারে পেছনের সারিতে বসেছিল সে। তবে মিস জেনি তড়াক করে লাফে উঠে দাঁড়ায়। পাজরা কাঁপন ধরেছে মিস জেনির। নিখিলেশ বড়ুয়া সবাইকে উদ্দেশ্য করে বলে, এ আমার বহু পুরনো স্টুডেন্ট ইরফান, এখন থেকে তোমাদের সাথে শিখবে, তোমরা তাকে স্বাগতম জানাও। পুনমী শুরুতে খেয়াল করেনি, যখন নামটা ভালো করে শুনল ততক্ষণে চমকে উঠল মেয়েটা। মুখটা শুকে একটুখানি গেল। কম্পিত স্বরে আওড়ালো, কে? মিস জেনি নির্বাক। হুঁশ ফিরল, কিছু বলতে যাবে ঠিক তখনই শান্ত গম্ভীর স্বরে ইরফান সবাইকে উদ্দেশ্য করে বলল, আমি ইরফান মির্জা। হ্যালো এভরিওয়ান। হাত দুটো মুষ্টিবদ্ধ করে বার কয়েক ঢোক গিলে নেয়। লম্বা লম্বা শ্বাস ফেলে পুনমী। পিছন থেকে মিস জেনি ফিসফিসে বলল, মামনি আসলে ইরফান মির্জা। ইরফান দৃষ্টি শীতল। পুনমী মুখভঙ্গি আচমকায় কোমল থেকে কঠিন রূপ ধারণ করে ফেলল। বিরক্তিতে মুখটা তেতো হয়ে মেয়েটা কপালটা ধপধপ করে উঠে। লোকটা নির্লজ্জতা আকাশ ছোঁয়া, তা পুনমী টের পেয়েছে সেই দিন, যখন মুখে গরম চা ছুঁড়ে মারার পরও পুনমীকে বাড়িতে গিয়েছে তখন। তবে এই লোকটার মাঝে একটু ভয় ডর নেই। পুনমী আশ্চর্য হয়, নেই বোধ হয়। রাগের বাকরুদ্ধ পুনমী। এত বড় সাহস, একটু ভয় নেই লোকটার, এতটা বেপরোয়া উদ্ধত। ওইদিকে ইরফান মির্জা সবাইকে তার পরিচয় দিয়ে সবার সাথে কুশলাদি বিনিময় করার পরে ধীরে ধীরে পুনমীর সামনে আসে। সে স্বল্প পরিচিত পারফিউমে ঘ্রাণ নাকে চায় পুনমীর নাক আর মস্তিষ্ক দুটো সাংঘাতিক। সে একবার একটা ঘ্রাণ পেলে সে বহুকাল মনে রাখতে পারে। এই ঘ্রাণটা প্রথম পেয়েছিল সে কিডন্যাপ হওয়ার সময়, তারপর অনেকবার পেয়েছে যখন যখন ইরফান মির্জা তার সামনে এসেছে। মিস জেনি হতবুদ্ধি হয়ে গিয়েছে পুরো। পুনমী ততটাই কঠিন। ইরফান এসে ঠিক ওর সামনে রাখা হারমোনিয়ামে সামনে দাঁড়িয়ে কর্কশ স্বরে পুনমীকে বলে উঠে, কে? আমি তোমার বেয়াই ইরফান মির্জা। অত্যন্ত শান্ত স্বরে, শুধুমাত্র পুনমীতে যাতে শুনতে পায় তেমন করেই জবাব দিল ইরফান। পুনমী দাঁতে দাঁত চেপে বসে রয়। নিখিলেশ দূর থেকে পুনমীকে বলে, পূর্ণিমা, তোমার একজন ব্যাটসম্যান সিনিয়র ভাইয়া, উনি, সালাম দাও। চোখ মুখ খিচে বসে আছে মেয়েটা। নিখিলেশ ইরফানকে বসতে বলায় ইরফান বসল ঠিক পুনমী থেকে কিছুটা দূরে। পুনমীকে দেখতে দেখতে অন্যান্য স্টুডেন্টরা তখন নিখিলেশের সাথে কথা বলতে ব্যস্ত। পুনমী এক প্রকার চেঁচিয়ে ওঠে চাপা স্বরে ইরফানের ওপর, আপনি এখানে কোন সাহসে এসেছেন? ওয়েট, আমি এখানে গান শিখতে এসেছি। ফাজলামি, তাই না? গান আর আপনি ফাজলামি, বেয়াদবি করেন না পুনমী, আমি আসলেই গান শিখতে এসেছি, ঠান্ডা স্বরে জবাবটা দিল। হাস্যকর, অত্যন্ত হাস্যকর। উদ্দেশ্য কি বলুন? আবার কি পাকাচ্ছেন আপনি? ভাইয়া ভাবি নালিশ করে দেব নাকি? দেও, কে বারণ করেছে? আবারও শান্ত স্বরে জবাব। থমথমে মুখে বসে আছে পুনমী। নিখিলেশ বড়ুয়া ইরফানের দিকে মনোযোগ দিল এবার। বলেন, আজ তোমার গান শুনবো, দেখি কতটা কি চর্চা রেখেছিলে, শোনাও তো দেখি। পুনমী বিস্মিত বিরক্ত হাত মুঠি করে বসে আছে। গান আর এই লোক, কি আশ্চর্য বিষয়। দাঁতে দাঁত চেপে ইরফানকে বলল, এত নাটক কি করে জানেন? ইরফান জবাব না দিয়ে হাসে নিশ্চুপ। পরপর কণ্ঠে কোমলতা এনে বলল, কেন গান গাইতে পারি না? পুনমী জ্বলছে, দাঁতে দাঁত চেপে বলে, সব কিছু সবার জন্য না, গান কোনো মনেস্টারের জন্য না। বাড়ি ফাঁকা। প্রীত মিনুকে নিয়ে বিকেলে বেরিয়েছেন, প্রেরণা সুতুকে নিয়ে বেরিয়েছে পার্কে। মিস জেনি পূর্ণিমাকে নিয়ে বাড়িতে ঢুকে দরজা লাগাতে দ্রুত পায়ে হেঁটে পুনমী নিজের ঘরে ঢুকল।
আজ তাড়াহুড়া করতে গিয়ে কপালে বাড়িটা খেলো আচমকা। মস্তিষ্ক স্ফুটন চলছে। মিস জেনি আতঙ্কিত হয়ে ছুটে এলো। মামুনি শান্ত হ পৌনমি। শান্ত হয় না, রেগে মেগে বলে, কি করে? মিস জেনি, ওই লোক এত ভালো গান করে কি করে? সেটা তো আমি জানি না মামুনি। পৌনমির আগে কাঁপতে থাকে। একটা কর্কশ লোকের কণ্ঠ এত সুন্দর হয় কেন? কেন ওই অসভ্য লোক এত ভালো গান গাইবে? বিরক্ত লাগছে পৌনমি, সব কিছু বিরক্ত লাগছে। আজ একাডেমিতে ইরফান মির্জা গান গাইয়েছে, পৌনমি শুনবে না করেও নিজে আটকাতে পারেনি শেষটায়। শুনেছে খুব মনোযোগ দিয়ে, যেন ওই লোকের প্রফেশনাল গায়ক। মিস জেনি পৌনমির পাশে বসে বলেন, আচরণ খুব নর্ম ছেলেটা, তবু প্রেরণাকে অন্তত জানাই মামুনি। না, কাউকে জানাবেন না মিস জেনি। ওই লোকটার সাথে সব ঝামেলা আমার, আমি বুঝে নেব। না আপু ঢুকবে না, ভাইয়া না ভাবি ঢুকবে। কত বড় সাহস আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমাকে হাঁপাচ্ছে পৌনমি, জেদ ঢুকেছে মাথায়। দিনকে দিন নিজের চূড়ান্ত সাহসিকতা লাগছে চূড়ান্ত। একটা নির্দিষ্ট গতিতে বাইক ছুটছে ইরফানের। হেলমেটের নিচে একজোড়া বাদামি চোখে অদ্ভুত শান্ত ভাব। চোখের সামনে ভেসে ওঠা একটা দৃশ্যপট। ছুটির সময় আবারও যখন মুখোমুখি হয়েছিল পৌনমি, তখন পৌনমি আবার বলছিল, আমি কিন্তু ভাইয়া ভাবিকে নালিশ করে দিব। কি বলে করবে? আমি তোমাকে বিরক্ত করছি? বলো বিরক্ত করছি? বিরক্ত করিনি ইরফান পৌনমিকে। আসলেই তো, কি নালিশ করবে সে? একাডেমি পৌনমি নয়, না ওই লোকের পৌনমির সাথে লেনাদেনা আছে। ইরফান সামান্য হেসে বলল, তুমি তো আমাকে ভয় পাও না, তবে আমি তোমার আশেপাশে থাকলে কি আর না থাকলে কি? একটা কথা বলো, তুমি কি ভাবো আমি তোমাকে পিছু করছি? ও কাম অন। আচ্ছা, যদি তাই হয় তবে তুমি কি এটা ভাবছো আমি তোমাকে ইমপ্রেস করে ফেলবো? সেজন্য এত অস্থির হচ্ছ? রাগে অন্ধ হয়ে গিয়েছিল পৌনমি। বলেছে, কখনোই না। আপনি আমার আশেপাশে থাকলে আমার কিচ্ছু না, আমার কিচ্ছু না এসে যায়। আপনি একটা ক্রিমিনাল, যাকে আমি ভয় পাই না। আপনি এখানে এসে প্রতিদিন নৃত্য করুন গিয়ে, এতে পৌনমি কিচ্ছু যায় আসে না। একটু থেমে আবার বলেছিল, ও বুঝতে পেরেছি আপনার উদ্দেশ্য। ইরফান অবাক হয়ে বলল, বুঝতে পেরেছ? কি উদ্দেশ্য? আপনি আসলে আমার পেছনে পড়েছেন, তবে আমার শান্তি হারাম করতে, তাই না ইরফান মির্জা? আপনি আসলে আমার কাছ থেকে এখনও এই গানের জগৎটা কাটতে চাইছেন, ভাবছেন আমাকে বিরক্ত করে এখান থেকে ভাগাবেন। আপনি ভেবেছেন আপনাকে দেখে আমি বিরক্ত একসময় একাডেমি ছাড়ব, লেজ গুটিয়ে পড়ব আমি? এসব কিচ্ছু হবে না, কখনোই না। আপনার উদ্দেশ্য কখনো সফল হবে না ইরফান মির্জা। আমি একাডেমিতেই থাকব। তীব্র জেদে শরীর কাঁপছে, চেঁচিয়ে ছিল পৌনমি। ইরফানের কল্পনা বারবার সেই দৃশ্য ভাসছে, ঠোঁট আর একপাশে হাসি গানের কাছে বাজছে। আপনি আসলে আমার কাছ থেকে এখন এই গানের জগৎটা কাটতে চাইছেন, ভাবছেন আমাকে বিরক্ত করে এখান থেকে ভাগাবেন আপনি? ভীষণ জেদি এই প্রীতমের আদরের বোনটা, কিন্তু বড্ড সরল। একটা লম্বা শ্বাস ফেলে ইরফান বাইকের স্পিড বাড়িয়ে দেয়। নিশ্চুপ হেসে অস্ফুট আওড়ালো, বোকা বিরক্তবতী। শান্তিনীর বাইরে বাতি জ্বলছে না। ইহান গাড়ি থেকে নেমে ক্লান্ত পায়ে হেঁটে গিয়ে কলিং বেল টিপে দাঁড়িয়ে থাকে। দরজা খোলে পড়ি। আজ এত তাড়াতাড়ি? ইহানকে দেখতে পেয়ে পড়ি অবাক খুশি দুটোই হয়। বাড়িতে ঢুকে ইহান জানতে চাইল ইরফান ফিরেছে কি না। প্রফুল্ল চিত্রে পড়ি জানালো, সন্ধ্যার আগেই ফিরে ল্যাপটপ নিয়ে বসে অফিসের কাজ করছে একটানা, তারপরে খেয়ে ইতিমধ্যে শুয়ে পড়েছে। রাত যখন সবে 9টা, স্বামীনরা 3 ভাই দোতলায় ছিল, গিন্নিরা নিচতলায়। ইহানের জন্য সবাই অপেক্ষা করছে। ফ্রেশ হয়ে নিচে নেমে ইহান মা চাচিদের সাথে খেতে বসলো রাতের খাবারটা। চুপচাপ খাচ্ছিল ইহান। পরি হঠাৎ করে নিজের যাদের বলে উঠল, আজ ইনু আর জামাই এসেছিল আমার চেম্বারে বিকেলে। প্রেরণার প্রসঙ্গে উঠতেই জানতে পারলাম জামাই প্রেরণার বিয়ে দেবে এবার। জামাইয়ের ফুপু মণিমা বেয়ার, তিনি তোড়জোড় করছে, বিয়েটা বোধহয় হয়েই যাবে। সাবলীল আলাপ
ইহান খাওয়া থামিয়ে কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে যায়। আলো পরীর কথা পিঠে বলে, যাই হোক, মেয়েটা সুখী হোক। ঋতু বলে ওঠে, পাত্রকে? বেয়ানের ভাসুরের ছেলে, বিপত্নিক। আচ্ছা, তোমাদের এসব অহেতুক আলাপ না পারলে হয় না ছোটো মারা? টিপিক্যাল আন্টিদের মতো। এগুলো কি? ইহানের আচরণ থমকে পড়ি। চোখ বড় বড় করে তাকায়। ইহান বলল, ইনু তোমাকে বলল, আর তুমি তোমার যাদের সাথে আলোচনা শুরু করলে। আশ্চর্য। আলো কড়া গলায় বলে, এটা তো পরনিন্দা পরচর্চা ছিল না। ইহান, আমরা নর্মালি আলাপ করছিলাম, এত রিয়াক্ট করছিস কেন? ইহান হুট করে দমে যায়। ছোট মায়ের দিকে তাকিয়ে বলে, আই এম সরি ছোটো মা, অ্যাকচুয়ালি মাথা ঠিক নেই আমার। স্টেট হন্তদন্ত হয়ে সিঁড়ি বেয়ে উপর উঠে ইহান। পরি তখনও বোকার মতো বসে আছে। ঋতু বলল, তুই কষ্ট পাস না, জানিসই তো ও কেমন বংশের রক্ত। হুটহাট জলে ওঠে মেজাজ, খালি মেজাজ ওদের। পরি শান্ত ভঙ্গিতে বলে, আসলে ওকেও এখন ধরে বেঁধে বিয়ে করিয়ে দিতে হবে। ওর বউ এসে ওর এই মেজাজ সামলাবে। আমরা তো বুড়ি, ওর এমন হুটহাট ধমকে হাড়ে প্রবলেম হয় আমাদের। ওরা তিন যা হাসতে হাসতে লুটোপুটি। ইহান ঘরে ঢুকে দরজা লাগায়। তার কি হচ্ছে কি এসব? আজ ছোটো মা কীভাবে ধমকে উঠল আজকে? পত সবাই ভীষণ ধকল গিয়েছে, হয়তো সেজন্য স্ট্রেট। তবে কি কথাগুলো? আচমকা মস্তিষ্ক অস্ফোটন শুরু হয়। দ্রুত পায়ে হেঁটে ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেটটা বের করে সেখান থেকে দুটো মালবড়ো শালাকা আর লাইটার তুলে নিতেই থমকায়। কিছুক্ষণ রিভলভারটার দিকে তাকিয়ে থেকে ড্রয়ারে লাগিয়ে চলে যায় বারান্দায়। একসাথে দুটো সিগারেট শেষ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেলিংয়ে বলিষ্ঠ হাত ছেঁকিয়ে রাখে। পরপর কিছুক্ষণ ভাবে, এরপর গিয়ে হাতে ফোনটা তুলে কল লাগায় ইনুর ফোনে। ইনু রিসিভ করতে ইহান বলল, কি করছিস? স্কিন কেয়ার দাদা। কি হয়েছে? ছোটো মার চেম্বারে এসেছিলি বিকেলে? কার বিয়ে? খুব শান্ত স্বরে জানতে চাইল ইহান। ইনু থমকায়। হঠাৎ এই প্রশ্ন? তারপর বলল, মাম্মা বলে দিয়েছে। ওই মাম্মাটা না, কিচ্ছু পেটে থাকে না আমার মতো। আরে দাদা, বিয়ে নয়, বিয়ে দিতে চাচ্ছি আমার আপুকে। প্রীতম কোমর বেঁধে নেমেছে। পাত্র মনিবার ভুপি ভাসুরের ছেলে। উনি পলিটিশিয়ান, বিজনেস আছে, একটু বুড়ো যদিও, তবে দেখতে বেশ। ইহান চুপচাপ শুনল। তারপর বলল, তোর ননদ রাজি? ঠিক জানি না দাদান, আমার তো মনে হচ্ছে আপু রাজি, কারণ আপু হ্যাঁ না বলেনি, তবে নাও বলেনি। ওর মৌনতা সম্মতির লক্ষণ। প্রীতম যেভাবে ধরেছে রাজি হয়ে যেতে পারে। আচ্ছা, রাখছি। হুট করে কলটা কাটল ইহান। রেলিং ধরে অন্ধকারের দিকে দৃষ্টি দিয়ে দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো অযথা। এতপর দ্রুত পায়ে ঘরে ঢুকে বিছানায় বসে আরও একটা সিগারেট শেষ করলো। এরপর আবারও ফোনটা তুলে মঈনকে কল করে হুট করে। সময় না দেখে মঈন তখন সারাদিনে ক্লান্ত শরীর নিয়ে বউয়ের সেবা দিতে ব্যস্ত। ইসির চুল হাত বুলিয়ে দিচ্ছিল। পরম আবেশের চোখ দুটো বুঝেছিল মঈন। আচমকা ইহানের কল পেয়ে কিছুটা মজার ছলে ইসিকে বলে, আমার শ্বশুর শাশুড়িদের সমস্যা কি? এই লোকে কেন বিয়ে করিয়ে দিচ্ছে না? ভাই, সারা দিন পর একটু বউকে কাছে পাই, বুঝতো রহম করো। ইহান তাজওয়ার মির্জা। ইসি বিছানায় শুয়ে শুয়ে মুখে হাত চেপে হাসছে। মঈন ফোন নিয়ে চলে যায় বারান্দায়। রিসিভ করে বলল, বলো। কোনো বাড়তি কথা খরচ না করে ইহান বলল, আমি যাকে পছন্দ করি তাকে আমি আসলে পছন্দ করি মঈন। এটা ইনফ্যাচুয়েশন নয়, এটা খুব সাংঘাতিক কিছু। মঈন তবদা মেরে দাঁড়িয়ে আছে। রাত বিরতে বোন আর বোন জামের রোমান্স ব্যাঘাত ঘটিয়ে তার সাংঘাতিক অনুভূতি আলাপ করতে এসেছে। গলা খাকারি দিয়ে মঈন বলল, তারপর? আমি বিয়ে করতে চাই তাকে। হ্যাঁ তো প্রস্তাব দাও, আমাকে ডিটেলস বলো। শ্বশুর শাশুড়িদের রাজি করানোর দায়িত্ব আমার, কিন্তু ওনার বিয়ে ঠিক হচ্ছে সম্ভবত। এমন তো অবস্থায় ঠিক কোন পদক্ষেপ নিলে ঠিক হবে আমি বুঝতে পারছি না। আমার কোনো আচরণ যেন উনি আমাকে অভদ্র না মনে করেন। আমি কিভাবে ওনাকে প্রপোজ করব? হতাশ মঈন চূড়ান্ত হতাশ নিয়ে বলল, সাজেশন চাইছো? তুমি তো তাও একটা প্রেম করেছিলে, আমি তো একেবারে জিরো। কথা ছিল যাকে পাবো তাকে ভালোবাসবো, বেসেছি। ইহার নিশ্চুপ।
মঈন বলে, রিল্যাক্স। তোমার নার্ভাসনেস দেখে বুঝতে পারছি তুমি কতটা সিরিয়াস। মেয়েটি আসলে লাকি। এখন শোনো, বিয়ে ঠিক হচ্ছে বললে হয়নি। যাও গিয়ে মনের কথা বলো, তারপর দিলওয়ালে তোমারে দুলহানিয়া নেও এটাও বলে দিতে হয়। যাও। এবার হাসলো মঈন। ফোন কাট। আগে বলো, মেয়েটির সাথে কথা বলে আমাদের জানিও, আমরাও দেখতে চাই তাকে। ফোন কেটে ইহান চুপচাপ বসে থাকে আরও কিছুক্ষণ। সিগারেট সম্পূর্ণ শেষ করে এইবার বিছানায় গা এলিয়ে দেয়। কপালে তার ডান হাত। এইবার তার নিজের সাথে নিজের কিছু বোঝাপড়া দরকার। সমীকরণ জটিল। তাকে ঠান্ডা মাথায় মেলাতে হবে। একজন বিধবা মহিলা, একটা বাচ্চা আছে যে একটু একটু করে বড় হচ্ছে। একজন মানুষ হিসেবে একটা সুস্থ পরিবেশ তার জন্মগত অধিকার। আর এই দুজন ইহানের জীবন দুটো মানুষ হবে না, কেবল হবে ইহানের আমৃত্যু রেসপন্সিবিলিটি। সোসাইটি মানুষের বাঁকা কথা, মানুষের বাঁকা হাসি থেকে বাঁচাতে পারবে এই মানুষ দুটোকে সব সময়, সব মুহূর্তে। এই হিসেবগুলো খুব ঠান্ডা মাথায় মেলাতে হবে। সময় আজ রাতটা শুধু, তারপর একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন ইহান। এমনটা যদি হয় তবে খুব কম সম্ভাবনাই আছে বর্তমানে সোসাইটি প্রেরণাকে নিয়ে হাসাহাসি করবে না। পদে পদে তার বোঝাতে চাচ্ছে এটা খুব বেমানান জুটি হয়েছে। প্রেরণাকে নিচু দেখাতে আসবে, হাসি মজা করে প্রেরণাকে ইহানের পাশে অযোগ্য প্রমাণ করতে আসবে। এমন অনেক তিক্ত জিনিস ঘটতে থাকবে। এগুলো থেকে ইহান সবসময় বাঁচাতে পারবে প্রেরণাকে। খুব সাবধানে তাকে ভাবতে হবে। ইহান সে রাতে ঘুমায়নি। বলতে গেলে সারা রাত কেটেছে তার সিগারেটের ধোঁয়ায় ওড়াতে আর সমীকরণে মেলাতে। খুব সকালে ইহান ফোনটা হাতে নিল। তখন ইহান শান্ত, একেবারে ধীর। নিজের শিশির দ্রুত আঙ্গুল চালিয়ে প্রেরণাকে মেসেজ করল, আসসালামু আলাইকুম। ইহান একটু নার্ভাস লাগছে না এখনও, তবে কেমন পাগল আর বেপরোয়া লাগছিল। ওপাশ থেকে খানিক সময় পর প্রেরণা সালামের জবাব দিল। ইহান লিখে পাঠায়, প্রেরণা আপনার সাথে দেখা করতে চাই, কাইন্ডলি দেখা করুন, কিছু বলার আছে আমার।